ছোকরাকে ধরে কেউ তুলে আছাড় মেরে ফেলে দিত। প্যান প্যান বন্ধ হোক। ভালোবাসায় ধর্ম ভুলে গেছে গোলামের বাচ্চা। ওরে পিটায়া রক্তাক্ত করে গ্রাম ছেড়ে বের করে দে তোরা। ছেলে এখনো মনি মনি করতেছে, চিৎকার করে বলতেছে আমি মনি ছাড়া বাঁচব না। তুই কি শুনিস না? মনি তোর লগে থাকতে চায় না ধর্ম পাল্টে। সে নিজের ধর্ম ছাড়তে পারবে না। তুই আর কিসের লাইগা আল্লাহরে ত্যাগ করবি? তুই কি চাইস? দুনিয়ার কয়েকদিনের ভালোবাসার লাইগা চিরকালের জাহান্নাম বেঁচে নিতে? এজওয়ান রেগে ছেলেপেলের দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? বাঁচতে চাইতেছে না যে ছেলে নিজেই থেকেই মরে হাত পা ভেঙে এলাকার বাইরে ফেলে দিয়ে আয়। জানোয়ারের বাচ্চা ভালোবাসার মাথা থেকে নেমে যাবে। প্রেম করবি ভালো কথা, ধর্ম দেখে নিবি না শালার বাটা। মেহেরিনের রাগ হয়েছিল, শুধু রাগ না, প্রচন্ড ঘৃণা হচ্ছিল যখন ছেলেটা বলল সে ধর্ম ত্যাগ করবে। ছেলেটা যদি বুঝতো তার এই ধর্ম ত্যাগ করার কথাটা বলা মানে কি, এর পরিণাম কতটা ভয়াবহ, তাহলে ভালোবাসা তখন জানালা দিয়ে পালাতো। আসলে ভালোবাসা মানুষকে পাগল বানিয়ে ফেলে, মানুষ ভালোবেসেই পাগল হয়। তার জলজান্ত প্রমাণই ছেলেটা। পাগল না হলে এত বড় পাপ সে করে? মন্টু মিয়া আর তার বউ অঝরে কান্না করছে, কিন্তু কি আর করার, এমন কলঙ্ক তারা জন্ম দিয়েছিল। এক মাইয়ার জন্য সব ভুলে গেল। আমিরুল সুলতান ছেলেদের হাত উঁচু করে থামিয়ে দিল। কেউ মারবে না, মারলেই সব ঠিক হয়ে যাবে না। মিলন দেখলি তো, মেয়ে তার ধর্ম ত্যাগ করতে পারবে না। তাহলে তুই কিসের জন্য নিজের ধর্ম ত্যাগ করবি বলতো? আল্লাহর চেয়ে বড় কেউ হয় না রে। শয়তানের ফাঁদে পড়েছিস তুই, বেরিয়ে আয়। তোর জন্মদাতা বাপ মায়ের কথা ভাববি না? দেখ কাছে কেমন করে। আল্লাহর ভয় কর, একটু ভাব জাহান্নামের সেই সকল শাস্তির কথা। জাহান্নামের আগুন কোনো খেলনা না। আল্লাহ বলেছেন, যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের শাস্তি রয়েছে। তাদের চামড়া যখন পুড়ে যাবে, আমরা তাদের পরিবর্তন করে নতুন চামড়ার সৃষ্টি করব, যাতে তারা শাস্তি উপভোগ করতে পারে। তুই ভাবতে পারিস নিজের দেহ পুড়ে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে, আর তাতে আবার আগুনের শাস্তি নতুন করে শুরু হচ্ছে। তুই কি পারবি সহ্য করতে সে আগুনের স্ফুলিঙ্গ, যা পাথর পর্যন্ত গলিয়ে ফেলে? আল্লাহ আরো বলেছেন, জাহান্নামের ইসস্থল হবে মানুষ ও পাথর। সেখানে মানুষের দেহ থেকে এমন দুর্গন্ধ বের হবে যা কবরের পচা মৃতদেহের থেকেও ভয়ঙ্কর। আগুনের শিখা হবে কালো, তার তাপ পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন তোমরা যে আগুন জ্বালাও তার চেয়ে 69% বেশি গরম। বুখারী। আল্লাহর ভয় কর, কল্পনা কর জাহান্নামের সেই শিকল যা মানুষের গলায় ঢুকিয়ে পা দিয়ে বের করা হবে। খেজুরের কাঁটার মতো লোহার আরশি দিয়ে টানা হবে চেহারার মাংস। তুই কি এই ভয়াবহ শাস্তি চাস মিলন? আল্লাহ বলেছেন, অবশ্যই পাপীরা থাকবে জাহান্নামের শাস্তিতে। তাদের শাস্তি কখনো লাঘব করা হবে না। তারা সেই আগুনের মধ্যেই চিরকাল থাকবে। তাই বলছি, সময় থাকতে তওবা কর। আল্লাহ মহান ক্ষমাশীল। আল্লাহ বলেছেন, হে আমার সেই বান্দাগণ, যারা নিজের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। মিলন আমিরুল সুলতানের পা ধরে এবার আরো জোরে চিৎকার করে কান্না করতে লাগলো। কত বড় পাপিষ্ঠ সে! সে তার আল্লাহকে ছেড়ে দিতে চাইছিল। আমিরুল সুলতান মন্টু মিয়াকে বললেন, ছেলেকে নিয়ে বাড়ি যা মন্টু, বকো না। বুঝে ইসলাম সম্পর্কে আরো জানাও। যাওয়ার পথে অবশ্য হুজুরের সাথে দেখা করিয়ে নিয়ে যাবে ছেলেকে, কালেমা পড়াবে। এখন আসো। ছেলেকে নিয়ে চলে গেলেন মন্টু মিয়া। মেহেরিন অবাক হয়ে দেখলো শ্বশুরকে কি সুন্দরভাবে সমাধা করে দিল বিষয়টা। সবার আগে আল্লাহকে ভালোবাসা উচিত। মাহিও বেশ অবাক হলো। রাতে ডিনার শেষে সোলেমান ফোন করলো বাবা আমিরুল সুলতানকে। কানে এসেছে আজ ভিলায় নাকি সালিশি বসেছিল। আমিরুল সুলতান সবটা খুলে বলল। সোলেমান শুনলো সবটা, তারপর জিজ্ঞাসা করলো, মেহেরিন আছে আশেপাশে? আমিরুল সুলতান বললেন, ঘুমাতে গিয়েছে, কথা বলবি। রুমাইসাকে দিয়ে ফোন পাঠাও।
না থাক, ঘুমাক। কাল একটা ফোন পাঠাচ্ছি, তোমার বউকে দিয়ে তো। আচ্ছা ঠিক আছে, আজ ভালো ছিল দিনটা। হ্যাঁ, খুব ভালো ছিল। ভালোর ঠেলায় আর কিছুই বলা লাগছে না। রাখি তাহলে। আর হ্যাঁ, তোমার বুড়ো বাপকে প্রেশারের ওষুধটা খাইয়ে দিও। এত অল্পতে প্রেশার উঠে যায় কেন? সব কিছু হম্বিদম্বি করতে হয় না। এজওয়ান রুমে এসে শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। মাহি তাকিয়ে দেখলো বিছানার অর্ধেকটার বেশি দখল করে নিয়েছে। মাহি দীর্ঘশ্বাস ফেলে পাশ থেকে বালিশটা নিয়ে লাইট নিভিয়ে সোফায় এসে শুয়ে পড়ল। তর্কাতর্কি করার মুড নেই এখন। খানিকটা চোখ লেগে আসতে মাহি অনুভব করলো কেউ তাকে শূন্যে তুলে হাঁটছে। বাহির থেকে আসা আলোয় দেখতে পেল এজওয়ান তাকে পাজা কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিচ্ছে। মাহি উঠার চেষ্টা করলে এজওয়ান মাহির দু হাত চেপে ধরে বলল, একদম চেঁচামেচি করবে না তো রাতে, বিষয়টা ভালো দেখায় না। মাহি দাঁত চেপে বলল, এখানে নিয়ে আসলেন কেন আমায়? এক বিছানায় শোয়া সম্ভব নয়। এজওয়ান মাহির পাশে শুয়ে মাঝখানে একটা কোলবালিশ রেখে দিয়ে বলল, এখন তো কোনো সমস্যা হওয়ার কথা না, ডোন্ট ওয়ারি, বালিশের নড়চড় হবে না। এজওয়ান পাশ ফিরে ঘুমালো। মাহি বেলকনি দিয়ে মুখ করে ঘুমালো। দুজনের মুখ দুদিকে। দোতলা লাল ইটে তৈরি বাড়িটার ছাদের কিনারায় শ্যাওলা ঝাঁঝা জমে আছে। লম্বা বারান্দার গ্রিলগুলো ধূসর মরিচায় হয়ে গেছে, যেন সময়ের ভার সইতে না পেরে ঝুলছে। ঘরের ভিতর টানা করিডোর। করিডোরের মেঝেতে কালো সাদা মার্বেলের আড়ম্বর। দেয়ালে বড় বড় কাঠের আলমারি, যার কাচের ভেতরে শোকেসে সাজানো পুরনো পুতুল আর ধূসর ছবি। চারিদিক নির্জন, অথচ হাওয়ায় ফুঁসে ওঠে জানালার কপাটে যেন শরীর কেঁপে ওঠে। মেহরিন আলতো হাতে জানালাটা বন্ধ করে দিল। পরনে তার সাদা রঙের শাড়ি। আকস্মিক এই শূন্য বাড়িতে অতি ক্ষীণ চিকন কণ্ঠের কান্না ভেসে আসে। মেহরিনের বুকের ভিতর ধরফর শুরু হয় সেই আওয়াজ শুনে। এই কান্না কোনো বাচ্চার কান্না, কিন্তু বাচ্চা আসবে কোথা থেকে? মেহরিন আশেপাশে তাকায়। কান্নার শব্দে তার বুকের ভেতরটা পুড়ে উঠছে। আশ্চর্য, তার বুক পুড়ছে কেন? সেই দিক বিদিক শূন্য হয়ে ছুটে যায় এক ঘর থেকে আরেক ঘরে। পাগলের মতন আলমারির দরজা খুলে পর্দা সরায়, বারান্দা ঘুরে আসে, কিন্তু কোথাও নেই সে কান্নার উৎস। কান্নার আওয়াজ যেন আরো কাছে চলে আসে, আর একটু স্পষ্ট। মেহরিন থমকে দাঁড়ায় এক লম্বা ভারী পর্দার সামনে। পর্দার ফাঁক দিয়ে শীতল বাতাস বয়ে আসছে। কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে সরিয়ে দেয় সেই পর্দা। দুটো ছোট্ট শিশু মেঝেতে শুয়ে কাঁদছে, সাদা চাদরে মোড়ানো তাদের ছোট ছোট শরীর। মুখটা স্পষ্ট নয়, কেবল দুটো ছোট হাত চাদরের বাইরে বের হয়ে আছে, হাত পা নাড়িয়ে কাঁদছে। মেহরিনের ভিতরটা হাহাকার করে ওঠে। ইস, বাচ্চাগুলো কার? এভাবে শুয়ে রেখেছে কেন ফ্লোরে? ওদের বাবা মা কোথায়? কি নিষ্ঠুর বাবা মায়েদের। মেহরিনের বড্ড মায়া হয়, হাত বাড়িয়ে ছুতে চায়, কিন্তু এক পা এগিয়ে আসতেই বাচ্চা দুটো ধোঁয়ার মতো মিলিয়ে যায় হাওয়ায়। মেহরিন থমকে দাঁড়িয়ে পড়ে। ফের শুনতে পায় বাচ্চার কান্না। পাশ ফিরতে দেখে তার পাশেই বাচ্চা দুটো শুয়েছে। আশ্চর্য, মুখ দেখা যায় না। মেহরিন হাত বাড়ায়, ছুতে পারে না। এবার কোথা থেকে যেন দুটো হাত এসে বাচ্চা দুটোকে তুলে নিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে উপরে উঠে চলে যেতে লাগে। মেহরিন চিৎকার করে বলতে থাকে, কে তুমি? কোথায় নিয়ে যাচ্ছ ওদের? রেখে যাও না ওদের, ওরা কাছে। বাচ্চাগুলোকে কেন নিয়ে যাচ্ছ? ওদের বাবা মা ওদের বোধহয় খুঁজছে, নিয়ে যেও না। মেহরিনের কথাটা শেষ হতে বাচ্চাগুলোকে মুহূর্তের মধ্যে উপর থেকে ছুঁড়ে ফেলা হলো। মেহরিন সেই দৃশ্যটা দেখে মাত্র চিৎকার করে বলে উঠল। মেহরিন শোয়া থেকে লাফিয়ে উঠল। তার বুক উঠানামা করছে দ্রুত, ঘাম ঝরছে কপাল বেয়ে, পুরো শরীর কাঁপছে। রুমাইসার প্রচুর তেষ্টা পেয়েছিল। রুমের বোতলের পানি ফুরিয়ে গিয়েছিল, সেজন্য বোতল নিয়ে যাচ্ছিল পানি আনতে। আকস্মিক মেহরিনের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় মেহরিনের চিৎকার শুনে ভয় পেয়ে গেল। হন্তদন্ত হয়ে মেহরিনের রুমের দরজা ধাক্কা দিতে খুলে যায়। রুমাইসা ভেতরে ঢুকে দেখে মেহরিন হাঁপাচ্ছে আর নাক টানছে, বিড়বিড় করে কিছু বলছে। রুমাইসা পাশে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার মেহেরিন? মেহরিন রুমাইসাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে এবার শব্দ করে কেঁদে বলে উঠল, আমার আমাকে ফোন দাও, আমি বাড়ি যাব। আমার আম্মাকে দরকার, আমার আম্মাকে কল দাও। রুমাইসা মেহরিনকে শান্ত থাকতে বলে নিজের রুমে গেল ফোন আনতে। মেহরিনের শরীর এখনো কাঁপছে, স্থির হচ্ছে না। এই একই স্বপ্ন তাকে তাড়া করে বেড়াচ্ছে। প্রথম দেখেছে এই স্বপ্ন ক্লাস 4-এ থাকাকালীন, সেই থেকেই শুরু। হুটহাট সেম স্বপ্ন সে দেখছে, আর প্রতিবারই এই স্বপ্নের পরের কয়েকটা দিন মেহরিন প্রবল জ্বরে আক্রান্ত হয়। রুমাইসা ফোন নিয়ে মেহরিনের রুমে আসলো। মেহরিনের দিকে বাড়িয়ে দিতে মেহরিন কাঁপা কাঁপা হাতে তার বাবার নম্বরে কল করে। মোতালেব ভুইয়া ঘুমেছিলেন। রাত বাজে এখন 3টা। এত রাতে ফোন আসে বেশ অবাক হলেন। বালিশের পাশ থেকে ফোনটা তুলে দেখলেন ছোট বাড়ির শ্বশুর বাড়ি থেকে ফোন। মেয়েটা ঠিক আছে তো? তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে বসে ফোনটা রিসিভ করে কানে নিলেন। হ্যালো বলার আগে ওপাশ থেকে ছোট মেয়ের কান্নার শব্দ শুনলেন। মোতালেব ভুইয়া অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, মেহরিন মা আমার, কি হয়েছে? কাঁদছো কেন মা? মেহরিন হেঁচকির ঠেলায় কথা বলতে পারছে না, কোনো রকমে বলল, আমার নিয়ে যাও আব্বু, আমি বাড়ি যাব। মোতালেব ভুইয়া এই একটা কথা শুনে বসা থেকে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবিটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই তো মা, আমি আসতেছি এক্ষুনি। তুমি কাইন্দ না মা, বাবা আসতেছে।
সেই মাঝরাতে মোতালেব ভুইয়া ছুটলেন মেয়ে শ্বশুর বাড়ির দিকে। রাস্তায় গাড়ি নেই, গাড়ির অপেক্ষাও করলো না। গাড়ির অপেক্ষা করলে তার মেয়ের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাবে। ভাঙাচোরা রাস্তা, বৃষ্টির পানি জমে আছে, ছোট্ট বাটন ফোনে আর আলোই বা কত হয়। সেই অলঙ্কারপুর থেকে সুলতানপুর পায়ে হেঁটে আসলেন। মেহরিনের কান্না থামছে না। আফিয়া সুলতান, আমিরুল সুলতান, মাহি এজওয়ান উঠে এসেছে। আনোয়ার সুলতান ঘুমের ওষুধ খায় বিধায় জাগ না পায় না। মেহেরিন কেঁদেই চলেছে। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলতে পারছে না, শুধু আব্বু আব্বু করে যাচ্ছে। চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। নিচ থেকে খবর আসলো মোতালেব ভুইয়া এসেছে। কথাটা কানে আসতেই মেহেরিন ছুটে আসলো। মোতালেব ভুইয়া মোতালেব ভুইয়ার পা লুঙ্গি পাঞ্জাবি, রাস্তার কাদো মাখো মাখো, বুঝাই যাচ্ছে পায়ে হেঁটে চলে এসেছেন। মেয়ের ফোন পেয়ে মেয়েকে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে জড়িয়ে ধরতে দেখে বুকটায় ব্যথা হতে লাগলো। অস্থির গলায় মেয়ের কপালে, মাথায়, গালে হাত রেখে বলল, মা আমার কাঁদে না মা, বাবা এসে গেছে তো মা। মেহরিন বাবার বুকে মুখ চেপে বলল। আমি বাসায় যাবো আব্বা, আমি বাসায় যাব। আমিরুল সুলতান এগিয়ে এসে মোতালেব ভুইয়াকে বলল, মেয়েটা কান্না করতেছে ভাই, জিজ্ঞেস করেছে অনেকবার কেন কাঁদছে, কিন্তু বলতে পারে নাই। রুমাইস্তা পানি খেতে বেরিয়ে আসে, দেখলো মেহেরিন কাঁদছে। মোতালেব ভুইয়া আলতো করে জড়িয়ে ধরে বলল, এখানে থাকলে ওর কান্না কমবে না ভাই, মেয়েটাকে নিয়ে বাসায় যেতে যাচ্ছি। আমিরুল সুলতানের কপালে দুই ভাঁজ পড়ে। তা না হয় নিয়ে যাবেন, কিন্তু এত রাতে কিভাবে? সকাল হোক। মেহেরিন চেপে ধরলো বাবার হাত। মানে সে এখনই বাসায় যাবে। ভয়ে মুখটার অন্যরকম হয়ে আছে। মাহির ভীষণ মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে। কি হলো মেয়েটার, এমন করছে কেন? মেয়ে আমার থাকতে পারবে না ভাই, শেষে দেখা যাবে কাঁদতে কাঁদতে আরো অসুস্থ হয়ে যাবে। আমিরুল সুলতান এজওয়ানকে বলল মেহরিন আর মোতালেব ভুইয়াকে বাড়ি অবধি পৌঁছে দিতে। গাড়ি পাবে না এই রাতে, রাস্তায় আর একা ছাড়তেও পারবেন না তিনি। এজওয়ান তাই করলো। সেই মধ্যরাতে মেহরিন আর তার বাবা মোতালেব ভুইয়াকে অলঙ্কারপুর রেখে আসলো। মোতালেব ভুইয়া তার নিজ বাসায় মেহরিনকে নিয়ে আসার পর মেহরিনের অবস্থা সামান্য একটু ভালো হয়। পাশের বাড়ি থেকে চম্পার মাকে ডেকে এনেছিল। সে দোয়া দুরুদ পরে সারা শরীরে ঝাড়ফুঁক দেয়। এতেই কিছুটা কাঁপাকাঁপি থামে মেহরিনের। মায়ের আঁচল হাতের মুঠোয় শক্ত করে টেনে ধরে রেখেছে। এখন ঘুমে, তবে সকাল হলে কি হবে বলা মুশকিল। মোতালেব ভুইয়া মেয়ের পায়ের কাছটায় বসে আছে। শুকিয়ে যাওয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কত ডক্টর দেখাইলাম এটার জন্য, কিন্তু কোনো চিকিৎসা পাইলাম না। কবিরাজরাও তো ঠিক মতো কিছু বলে না, শুধু কয় এই স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছে নেই। তাবিজও দিল, কই তাবিজে তো কাজ করলো না। হুজুরও তো দেখাইলাম, তারাও এড়িয়ে গিয়ে বলল ছোট মানুষ, ভয়ঙ্কর স্বপ্ন তো, তাই এমন জ্বর এসেছে। বছরে একবার করে হলেও এই স্বপ্ন আমার মাইয়াটা দেখবে, আর এমন অসুস্থ হয়ে যায়। সানজিদা বেগম চম্পার মায়ের দিকে তাকালো। চম্পার মা, তুমি অন্তত কও স্বপ্নের ব্যাখ্যাটা, তুমি তো অনেক কিছুই জানো। চম্পার মা মেহরিনের সারা শরীরের দিকে একবার চোখ বুলিয়ে বলল, সবকিছুর ব্যাখ্যা হয় না মেহরিনের মা। তোমার মেয়ে কেন যে এই স্বপ্ন বারবার দেখে বলতে পারছি না। তবে কি? বারবার এই স্বপ্ন যখন দেখছে, তাহলে হয়তো আল্লাহ তাআলা কোনো কিছু ইঙ্গিত আগের থেকে দিয়ে রাখছে। সেই ইঙ্গিত আমরা কেউই এখন বুঝতেছি না, তাই সময় নিজেই জানিয়ে দেব এটা কিসের ইঙ্গিত। আমাদের অপেক্ষা আর মেহরিনকে আগলে রাখা ছাড়া আর কিছুই করার নেই, কারণ যা হবার তো হবেই। তুমি আমি আটকাতে পারবো না। এখন মাইয়াটা ঘুমাইছে, ঘুমাক। সকালে তাড়াতাড়ি সদর হাসপাতালে নিয়ে যাইও। শ্বাসকষ্ট আছে তো মাইয়ার, শুরু হয়ে গেলে তখন আরেক বিপদ। চম্পার মা চলে গেল। বাকি রাতটা সানজিদা বেগম আর মোতালেব ভুইয়া মেয়ের পাশে বসে জেগে কাটালো। খুব ভোরের দিকে মেহরিনের গা কাঁপিয়ে জ্বর আসলো। জ্বরের কারণ আবল তাবল বকতে লাগলো। মায়ের হাত বুকে চেপে কান্না করে বলতে লাগলো, ওরা কাছে মা, ওরা কাছে, ওদের ওদের কেউ বাঁচাও, আমার বাচ্চারা আমার কোল খালি করে দিচ্ছে ওরা। এই ভাঙাচোরা কথাগুলো ঠিক বুঝতে পারলেন না সানজিদা বেগম আর মোতালেব ভুইয়া। মোতালেব ভুইয়া কপালে হাত রেখে দেখলো প্রচন্ড জ্বর এসেছে। মেহরিন রে হাসপাতাল নিতে হইব সানজিদা। শ্বাসকষ্ট একবার শুরু হলে তখন অবস্থা আরো খারাপ হয়ে যাবে আমার মেয়ের। মোতালেব ভুইয়া মেয়েকে পাজাকোলা নিয়ে বাহিরে আসলো। বাড়ির পাশে অটোরিকশা চালক মিনালকে ডেকে সেটায় চড়ে হাসপাতালের দিকে রওনা হলো। মিনালের অটোরিকশা জোরে ছুটছে আধারের ভোরের রাস্তায়। মেহরিনের শরীর অদ্ভুতভাবে কাঁপছে, মুখে জ্বরের তাপ। শ্বাস নিতে গিয়ে যেন বুক ফেটে যাচ্ছে তার। নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলছে। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছে পৌঁছে মোতালেব ভুইয়া মেয়েকে কোলে নিয়ে ভেতরে ঢুকে গেল।
ডাক্তারদের ডাকতে লাগলো। ডিউটিরত নার্স তাড়াহুড়ো করে এগিয়ে এলো। স্ট্রেচারে শুইয়ে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেল তারা। মেহেরিনকে পেছন পেছন তারাও আসলো। ডিউটিতে থাকা ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল আপনার মেয়ের? দেখতেছেন না কি হয়েছে আমার মেয়ের? চোখের সামনে থেকেও জিজ্ঞেস করেন কি হয়েছে? ডাক্তার মেহেরিনের শরীর পরীক্ষা করলেন। স্টেথোস্কোপ কান পেতে শোনার পর মুখ গম্ভীর করে বললেন, শ্বাসকষ্ট আছে, স্যাচুরেশন একটু কম, জ্বরও বেশি। এখনই লেবুলাইজ করতে হবে। ব্লাড স্যাম্পল পাঠাচ্ছি। ইনফেকশন আছে কিনা বা অন্য কোনো কারণ খুঁজতে হবে। আপনার মেয়ের বয়স কত? 17। নার্স মেহেরিনের আঙ্গুলে অক্সিজেন মিটার লাগিয়ে বলল। স্যার, স্যাচুরেশন 91%। ডাক্তার তৎক্ষণাৎ নেবুলাইজারের ওষুধ লিখে দিলেন। সলিউশন মেশিনে ঢেলে মেহেরিনের মুখে মাস্ক পরানো হলো। ধোয়ার মতো ওষুধ মেহেরিনের নাকে মুখে ঢুকছে। মোতালেব ভুইয়া ভয়ে কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, আমার মেয়ে এখন ঠিক হয়ে যাইব তো একেবারে? এক্স্যাক্টলি কি হয়েছিল বলুন তো ওনার সাথে? না মানে এত খারাপ হলো শরীর? মাঝরাতে একটা স্বপ্ন দেখেছে, তারপর থেকে ভয়ে কান্না করতেছিল। ভোর হতেই শরীর কাঁপিয়ে জ্বর আসে, প্রলাপ ছিল। এই সমস্যাটা অনেক বছর ধরেই হচ্ছে আমার মেয়ের। ডাক্তার বললেন, শুনুন, মাঝে মাঝে সাইকোজনিক কারণে মানে ভয়াবহ স্বপ্ন বা মানসিক চাপে হাইপার ভেন্টিলেশন হয়। আবার ইনফেকশন, নিউমোনিয়া বা অন্য কোনো কারণও থাকতে পারে। জ্বর, ঘাম, প্রলাপ বকা এগুলো সেপসিয়াসের লক্ষণও হতে পারে। আমরা সব টেস্ট করাচ্ছি। যদি বেশি ঝুঁকি দেখি নওগাঁ সদর হাসপাতালে রেফার করব। পাশেই সানজিদা বেগম ফুপিয়ে কাচ্ছে। মেয়ের হাত শক্ত করে ধরে রেখেছে। নেবুলাইজের পর মেহেরিন কিছুটা শান্ত হলো, শ্বাসের গতিও কমলো। ডাক্তার বললেন, অভ্যন্তরীণ সংক্রমণ দেখা যাচ্ছে না আপাতত, তবে ওর ঘন ঘন এই ধরনের অসুস্থতা মানসিক ট্রমাও হতে পারে। আজ ওকে হাসপাতালে ভর্তি রাখি। জ্বর বেশি, ইলেকট্রোলাইট টেস্ট, সিবিসি রিপোর্ট আসুক আগে। আবার এমন হলে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে যাবেন। সানজিদা বেগম ডাক্তারের দিকে তাকিয়ে বলল, ডাক্তার, আমার মেয়েটা শুধু এই সেম স্বপ্নই দেখে, আর এই স্বপ্নের পরপরই তার শরীর প্রচুর খারাপ হতে থাকে। ডাক্তার নিঃশ্বাস ফেলে বললেন, দেখুন, স্বপ্নের অর্থ চিকিৎসায় নেই। ওর বয়সের মেয়েরা কোনো কারণে ভয় পেলে এভাবে প্রলাপ বকতে পারে। তবে শারীরিক দিকে আমরা পুরো পরীক্ষা করছি। মনোবিশেষজ্ঞ দেখানোর কথাও ভাবতে পারেন যদি শারীরিক কোনো কারণ না মিলে। এখন জ্বর কমতে প্যারাসিটামল ইনজেকশন দিচ্ছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। সোলেমান ঘুম থেকে উঠে সকাল 8টার পরপর আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ফোনের দিকে তাকাতেই দেখলো বোর্ড থেকে ফোন করা হয়েছে অনেকবার। সোলেমান ভ্রু কুঁচকালো। তার নিচে তার বাবা ভাইও ফোন করেছিল। রাত তখন 3টা বাজে। ফোনটা সাইলেন্ট থাকায় বুঝতেই পারেনি। সোলেমান আগে বোর্ডকে কল লাগালো। বোর্ড থেকে জানানো হলো গতকাল সোলেমানের দেওয়া ভাষণের উপর মহলে সবাই বেশ চটে আছে। যদি দলের লোক নিয়ে ভালো ভালো কথা নাই বলতে পারে তাহলে দলে আছে কেন? সোলেমানের ভাষণ নিয়ে বেশ হইচই উঠেছে। 10 মিনিট পর মিটিংয়ে সোলেমানকে থাকতে বলা হলো। সোলেমান ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে নিল। এই বালসালের দিনগুলোতে সোলেমান এখন আর দেশেই থাকবে না, দেশের বাহিরে চলে যাবে। নাটক শেষ হলে তারপর আসবে। আদিক্ষেতা যত সব। ব্রেকফাস্টে করে বোর্ড মিটিংয়ের জন্য রেডি হওয়ার সময় মনে পড়লো বাড়ি থেকে ফোন দিয়েছিল। কলটা আর ব্যাক করা হয়নি। সোলেমান পাঞ্জাবির হাতাটা ফোল্ড করতে করতে এজওয়ানের নাম্বারে কল দিল। এজওয়ানও ঘুমিয়েছিল। ভাইয়ের ফোনটা পেয়ে ফোনটা কানে নিতেই সোলেমান বলে উঠল, ফোন করছিলি রাতে? সব ঠিকঠাক আছে? ভাই, ভাবি যেন কি হয়েছে? সোলেমান ভ্রু কুঁচকালো। কি হয়েছে মানে? কি হয়েছে মেরিন? রাত 3টার দিকে ভাবি ভীষণ কান্নাকাটি করছিল। তারপর ওনার আব্বা এসে নিয়ে গেছে। সেই রাতেই। নিয়ে গেছে মানে? কাঁদছিলে কেন? তা জানি না, জিজ্ঞাসা করেছিলাম আমরা, কিন্তু ভাবি বলতে পারেনি। আজকের জন্য কথাই বলতে পারেনি। শুধু তার আব্বাকে খুঁজতেছিল আর বাসায় যেতে চাইছিল বারবার। পরে আমি ভাবি আর তার আব্বাকে বাসায় দিয়ে এসেছি। এখন কেমন আছে? আমি এখনো ঘুমি নাই। আমি এখনো ঘুমে ভাই, বের হইনি রুম থেকে। সোলেমান দাঁত চেপে বলল। তুই ঘুমায় থাক। ফোনটা কেটে সোলেমান তার বাবাকে ফোন দিল। আমিরুল সুলতান সবাই মোতালেব ভুইয়ার সাথে কথা বলেছেন। মেয়েটাকে নাকি হাসপাতালে নিতে হয়েছে। আমিরুল সুলতান হাসপাতালের দিকে রওনা হচ্ছিল। এমন সময় ছেলের ফোন পেয়ে ফোন রিসিভ করে বলল, হ্যালো, রাতে ফোন ধরছিলে না কেন? বাবা মেরিন এখন কেমন আছে? মেহেরিনকে ভোরের হাসপাতালে নিয়ে গেছে মোতালেব। শরীর নাকি খারাপ করছে তার। খারাপ হয়েছে মানে? কি হয়েছে? জ্বর আসছে। কোন হাসপাতালে নিয়ে গেছে? মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স।
আচ্ছা রাখছি। সোলেমান ফোনটা কেটে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। এদিকে তার মিটিংয়ের সময়ও চলে আসছে। বোর্ড থেকে ফোন করলো সোলেমানকে, কিন্তু সোলেমান ফোন ধরলো না। সোলেমান ফোন ধরছিল না বলে ইব্রাহিমকে ফোন করা হলো। ইব্রাহিম সোলেমানের বাসায় এসে জানতে পারলো সোলেমান বেরিয়ে গেছে। ইব্রাহিম ভাবলো হয়তো মিটিংয়ের জন্য বেরিয়ে গিয়েছে, কিন্তু না, বেশ খানিকটা পর আবারও ফোন করা হলো ইব্রাহিমকে। সোলেমানের তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু না, সোলেমান এখনো যায়নি। ইব্রাহিম সোলেমানকে কল করলো। সোলেমান একবার নাম্বারটা দেখে রিসিভ করে ব্লুটুথটা কানে নিল। বল। তুই কোথায়? বোর্ড থেকে যে বারবার ফোন দিচ্ছে, তুই এখনো পৌঁছাসনি কেন? আমি যেতে পারবো না। যেতে পারবি না কেন? আমি নওগাঁ যাচ্ছি। নওগাঁ যাচ্ছিস মানে? বউয়ের কাছে যাচ্ছি আমি। আশ্চর্য, ওই মিটিংটা কত ইম্পর্টেন্ট তুই জানিস না? তোর আসন নিয়ে টানাটানি হবে পরে। আমার কাছে আমার বউ আগে নাকি তোদের বোর্ড মিটিংটা আগে? অফকোর্স মিটিংটাই আগে এখন। তোদের বোর্ড মিটিংটা গোষ্ঠী কিলাই মিটিংয়ের পাশায় লালবাতির বিদায় জানাইলাম, ফিরে এসে আসসালামু আলাইকুম বলে রাখ। ফোনটা কেটে দেয় সোলেমান বিড়বিড় করে বলে, আমার বউ অসুস্থ আর শালার বেটারা পড়ে আছে বোর্ড মিটিং দিয়ে। বোর্ড মিটিংয়ের মায়েরে বাপ। সোলেমানের বদলে পরিশেষে বোর্ড মিটিংয়ে গেল বাশা সুলতান আর ইব্রাহিম। ব্রেকফাস্ট টেবিলে বসে মাহি আর রুমাইসা খাবার নাড়ানাড়ি করছে, কিন্তু খাচ্ছে না। তা দেখে আফিয়া সুলতান জিজ্ঞাসা করলো, আচ্ছা খাচ্ছ না কেন তোমরা? মাহি হাত ধুয়ে বলল। আন্টি, মেহেরিন এখন কেমন আছে? হুট করে অমন করলো কেন? ওর কি কোনো ফোবিয়া জাতীয় রোগ আছে? তো দুঃস্বপ্ন দেখেছিল, সেটা দেখেই ভয় পেয়েছে। এখন হাসপাতালে ভর্তি আছে। কোন হাসপাতালে আছে? মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তোমার আঙ্কেল গেছে দেখা করতে। আগে জানলে আমিও চলে যেতাম আঙ্কেলের সাথে। রুমাইসা হাত ধুয়ে বলল, চলো এখনই যাই ভাবি, আমার ভালো লাগছে না মেহরিনকে ছাড়া। এখন যেও না, পরে যেও দুপুরের দিকে। 12টার পর এজওয়ান মাহি আর রুমাইসাকে কোথাও একটা যেতে দেখে ভ্রু কুঁচকালো। জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। বাশা সুলতান বলছে রাজনীতিতে তাকে ঢোকার জন্য। সোলেমান নাকি একা সামলাতে পারছে না। আজ বোর্ড মিটিংয়ে অনেক কথা শোনানো হয়েছে তাদের। সোলেমানের উপর অনেক ক্ষুব্ধ হয়ে আছে সবাই। এজওয়ানের এসব রাজনীতি ভালো লাগে না, তাই কথাটাকে তেমন গ্রাহ্য না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে বোন আর বউয়ের পিছু নিয়ে রুমাইসাকে ডাকলো। রুমাইসা পেছনে ফিরে ভাইকে দেখে জিজ্ঞাসা করলো, তুমিও যাবে নাকি? কোথায় যাচ্ছিস তোরা? ভাবিকে দেখতে তুমি যাবে? হ্যাঁ, যাওয়াই যায়। মেহরিনের শরীরটা আগের তুলনায় এখন কিছুটা সুস্থ হয়েছে, তবে জ্বর কমেনি তেমন একটা। খিচুনি নেই এখন। আমিরুল সুলতান ডাক্তারের সাথে কথা বলেছে, তেমন চিকিৎসা না হলে সে বড় হাসপাতালে নিয়ে যাবে। ডাক্তার আশ্বস্ত দিয়ে বলল, দরকার হবে না। তবে একটা বিশেষজ্ঞ দেখাতে। আমিরুল সুলতান খোঁজ লাগালো নওগাঁর কোনো মনোবিশেষজ্ঞ বেস্ট। তার বৌমাকে সেখানে নিয়ে যাবে। যদি নওগাঁ না থাকে তাহলে ঢাকায় নিয়ে যাবে। মাহি, এজওয়ান, রুমাইসা এসে গেছে হাসপাতালে। আমিরুল সুলতানকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো, ভাবিকে কোথায় রাখা হয়েছে? আমিরুল সুলতান বলল, সেকেন্ড ফ্লোরে আয়, আমি দাঁড়িয়ে আছি। এজওয়ান মাহি রুমাইসাকে বলল। দোতলায় আছে ভাবি? মাহিরা দোতলায় চলে আসলো। রুমাইসা বাবাকে দেখেই দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা, মেহরিন ভালো আছে? আমিরুল সুলতান মেয়ের গালে হাত রেখে বলল, ভাবি, ভাবি বলবে। রুমাইসা মাথা নত করে বলল, ভুলে যাই, মনে থাকবে এখন থেকে। ভালো আছে? অনেক দুশ্চিন্তা হচ্ছে। স্যালাইন দেওয়া হয়েছে, সেন্সলেস এখন, তবে চিন্তার কারণ নেই। মাহি এবার জিজ্ঞাসা করলো, দেখা করা যাবে একটু? আমিরুল সুলতান মাথা নাড়িয়ে বলল, যাও দেখা করে আসো। মাহি কেবিনের ভেতরে ঢুকলো। মোতালেব ভুঁইয়া আর সানজিদা বেগম মেয়ের মাথা আর পায়ের কাছে বসে আছে। মাহির কেমন কষ্ট হতে লাগলো। মেহরিন খুবই ভাগ্যবতী। আমিরুল সুলতান মাথা নাড়িয়ে বলল। মাহি কেবিনের ভিতর ঢুকলো। মোতালেব ভুঁইয়া, সানজিদা বেগম মেয়ের মাথা আর পায়ের কাছে বসে আছে। মাহির কেমন কষ্ট হতে লাগলো। মেহরিন খুবই ভাগ্যবতী, এমন মা বাবা পেয়েছে, যে বাবা ওই মধ্যরাতে মেয়ের একটা কল পেয়ে ছুটে হেঁটে চলে এসেছে মেয়েকে নিয়ে যেতে। মেহরিন মায়ের চোখ দিয়ে এখনো জল গড়াচ্ছে। সবার বাপ মা যদি মেহরিনের বাপ মায়ের মতন হতো, কিন্তু না, কিছু কিছু বাবারা হয় বাবা নামের কলঙ্ক। মাহি এগিয়ে গেল। মেহরিনের চোখের পাতাগুলো বন্ধ। মোতালেব ভুঁইয়া পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে ফিরল। এই মেয়েটাকে গতকাল রাতেও দেখেছে, কিন্তু জানে না আসলে কে এই মেয়ে, তাই জিজ্ঞাসা করলো, তুমি কে মা? মা ডাক শুনে মাহির কেন জানি কান্না পেয়ে গেল। জি, আমি আমার বউ আঙ্কেল। আমি ভাবি দেবর, আর মাহি ভাবির যা।
কথাটা বলতে বলতে ভেতরে ঢুকলো এজওয়ান। মোতালেব ও আচ্ছা বলে উঠে দাঁড়ালো। ডাক্তারের কাছে যাবে বিল পরিশোধ করতে। মাহি বসলো মেহরিনের পায়ের কাছে, আলতো করে হাত রাখলো মেহরিনের পায়ে। সানজিদা বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি কাঁদবেন না আর, ডক্টর তো বলেছে মেহেরিন ঠিক হয়ে গেছে। সানজিদা বেগম আঁচল দিয়ে চোখ মুছলো। আর তখনই ফোন আসলো। তাকিয়ে দেখলো সেরিন ফোন করেছে। এখনো বলা হয়নি সেরিনকে মেহরিনের বিষয়টা। ফোনটা নিয়ে কেবিনের বাইরে চলে আসলো। এজওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহিকে দেখতে লাগলো। ঝাঁসি কি রানী দেখছি বেশ মানিয়ে নিয়েছে তার ফ্যামিলিকে। নাইস। মোতালেব ভুইয়া বিল পরিশোধ করতে গিয়ে জানতে পারলো আমিরুল সুলতান সব বিল পরিশোধ করে দিয়েছে। বিষয়টা মোটেও খুব একটা ভালো লাগলো না তার। সানজিদা বেগম সেরিনকে সবটা খুলে বলল। সেরিন ভীষণ রাগারাগি করছে মায়ের উপর। কেন রাতে ফোন করে জানালো না সে এখনই আসতেছে হাসপাতালে। মেহরিনের জ্ঞান ফিরেছে 1টার দিকে। কেবিন জুড়ে মানুষ। তার শ্বশুরবাড়ির সবাই এসেছে, শুধু দাদা শ্বশুর বাদে। ভীষণ অস্বস্তি হচ্ছে মেহরিনের। গতকাল রাতের কথা ভেবে মেহরিনই বা কি করবে, তারই বা কি করার আছে, সে নিজের মধ্যে থাকে না। ভয়ে ওরকমটা করে ফেলে। আফিয়া সুলতান পাশে বসে মেহরিনের মাথায় হাত বুলাচ্ছে। মেহরিন আধা শোয়া নিঃশব্দে মাথা নত করে বলল, দুঃখিত আম্মা, গতকাল রাতের জন্য বেয়াদবি করে ফেলেছিলাম বোধ হয়। আপনাদের কারো কথা শুনিনি আমি। কেবিনের সবাই অবাক হয়ে তাকালো এই কথায়। আফিয়া সুলতান মেহরিনকে জড়িয়ে ধরে বলল, একদম বেয়াদবি করোনি মা, আমরাই বুঝতে পারিনি হুট করে অমন কেন করেছিলে, আমরাই দুঃখিত মা। মাহি এগিয়ে আসলো। তুমি ঠিক আছো মেহেরিন? কোনো কষ্ট হচ্ছে না তো তোমার এখন? শরীরে এখনো জ্বর, তারপরও মুখে ম্লান হাসি ঝুলিয়ে বলল, জি আপু ঠিক আছি, কোনো কষ্ট হচ্ছে না। আর তখনই কেবিনের দরজা ঠেলে অস্থির হয়ে এলোমেলো পায়ে ভেতরে ঢুকে সোলেমান। সবাই দরজার পানে তাকায়। সোলেমান কারো দিকে না তাকিয়ে সোজা মেহরিনের দিকে এগিয়ে গেল। শরীর তার ঘেমে নিয়ে একাকার। আফিয়া সুলতান উঠে দাঁড়ালো। সোলেমান আফিয়া সুলতানের জায়গায় বসে মেহরিনের গালে 2 হাত রেখে উদ্বিগ্ন গলায় বলল, এই মেয়ে কি হয়েছিল রাতে? কান্নাকাটি করছিলে কেন? কোথায় কষ্ট হচ্ছিল? মেহরিন সোলেমানের এমন অস্থিরতা দেখে সোলেমানের কবজিতে হাত রেখে বলল, আপনি আগে শান্ত হন, ঠিক আছি আমি। সোলেমান মেহরিনের গাল এমন আগুনের মতো গরম দেখে সাথে সাথে কপালে হাত বুলালো। এই মেয়ের তো শরীরে অনেক জ্বর। বাবার দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলল, শরীরে এখনো জ্বর থেকে কি করে? ডক্টর মেডিসিন দেয়নি? দিয়েছে, কমতে তো একটু সময় লাগবে। সোলেমান মেহরিনের হাত মুঠোয় নিয়ে বসে রইল। আফিয়া সুলতান ইশারায় সবাইকে বেরিয়ে যেতে বলল। সবাই বের হলো। এখন কেবিনে শুধু মেহরিন আর সোলেমান কেবিনের চারিপাশে চোখ বুলালো। তেমন ভালো ব্যবস্থা নেই হাসপাতালের। আর তার বউকে কিনা এখানে নিয়ে আসা হয়েছে। বিরক্তিতে চ বর্গে উচ্চারণ করলো। মেহরিন এখনো তাকিয়ে আছে সোলেমানের দিকে। সোলেমান বুঝলো সেটা, সেজন্য বলল, আমার চেহারা কি অনেক সুন্দর? মেহরিন মৃদু হাসলো। আপনি দেখেননি কখনো নিজের চেহারা আয়নায়? দেখেছি, কিন্তু তেমন বিশেষ কিছু পাইনি যা থেকে মানুষ মুগ্ধ হয়ে তাকে দেখতে পারে। তাহলে বলবো আপনি নিজেকে ঠিকভাবে কখনো দেখেননি। আচ্ছা মেনে নিলাম, অনেক সুন্দর আমি। এখন বলো রাতে কি হয়েছিল? কাঁদছিলে কেন? মেহরিন চুপ হয়ে গেল। একটু ভয় পেয়ে গিয়েছিলাম, ভয় থেকেই অমনটা করে ফেলেছি। বাচ্চা মেয়ে, কি এমন বলি তোমায়? ভয় একদম বাড়ির সকলের আত্মা বের করে নিয়ে এসেছিলে। আমি খবরটা শোনা মাত্রই চলে এসেছি, না জেনে আমার লেদা বউটা কি হয়েছে। এর মধ্যে ডাক্তার আসলো। মেহরিনের পালস শরীর চেক করলো। জ্বর 2-1 মধ্যেই কমে যাবে। সোলেমান জিজ্ঞাসা করলো, গুরুতর কিছু হতেও তো পারে। ডক্টর না জানালো। ডক্টর চলে যেতে রুমাইসা খাবার নিয়ে ঢুকলো। মেহরিনের স্যুপ নিয়ে এসেছে রেস্টুরেন্ট থেকে। সোলেমান স্যুপটা হাতে নিয়ে বলল, আমি খাইয়ে দিচ্ছি, তুই যা। ভেতর কেউ আসতে মানা করবি। আই নিড এ সাম স্পেস। রুমাইসা মাথা নেড়ে বাহিরে চলে গেল। সোলেমান নিজ হাতে মেহরিনকে খাইয়ে দিল খাবারটা। অল্পই খেলো মেহরিন। মুখটাতে তো হয়ে গেছে। সোলেমান জোর করলো না। মুখটা মুছে দিয়ে মেহরিনের মতন হয়ে আধা শোয়া হয়ে বসলো মেহরিনের পাশে বেডে হেলান দিয়ে। তারপর এক হাত দিয়ে মেহরিনকে জড়িয়ে ধরে মেহরিনের মাথাটা তার বুকের কাছটায় চেপে ধরলো একটু প্রশান্তি পাওয়ার লোভে। মেহরিন অনুভব করতে পারলো সোলেমান বুকের ভিতরটা অনেক জোরে লাফাচ্ছে। মেহরিন হাত রেখে বলল, এত অস্থির কেন আপনার হৃদয়? শব্দ শোনা যাচ্ছে। সোলেমান চোখ বন্ধ করে বলল, এর জন্য তুমি দায়ী মেহরিন তাবাসসুম। সোলেমান বেশ চটে আছে রুমাইসার উপর। বারবার বলেছিল যেন কেউ না আসে কেবিনে। তারপরেও সেরিন আসলো কি করে? রুমাইসা মাথা নত করে ফেললো। সে না করবে কিভাবে? সে তো তার আপন ছোট বোনকে দেখার জন্য ছুটে এসেছে। এখন কি মুখের উপর বলে দিবে? ভেতরে যেও না, ভাইয়ার নিষেধ আছে। সেরিন বোনের শরীর হাতিয়ে অস্থির গলায় জিজ্ঞাসা করছে, আর কোনো কষ্ট হচ্ছে না তো? আব্বা আমার উপর ভীষণ রেগে আছি, আমাকে জানালো না, পর হয়ে গেছি নাকি? মেহরিন মৃদু হাসলো বোনের এমন অস্থিরতা দেখে। একটু সামান্য ব্যথা পেলেই তার বোন বাবা মা প্রচুর অস্থির হয়ে যায়।
সেখানে তো মেহরিন এখন হসপিটালে। আল্লাহ বোধহয় সব রহমত মেহরিনকেই দিয়ে পাঠিয়েছে। যেমন নিজের পরিবার তেমনই শ্বশুর বাড়িটা। এই মানুষগুলোর জন্য মেহরিনের অনেক বছর বাচ্চার ইচ্ছে হয় পৃথিবীতে। মেহরিন বোনের হাত মুঠোয় নিয়ে বলল, আপু শান্ত হো, ঠিক আছি আমি। পাশ থেকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানিটা খাও। সেরিন পানিটা খেয়ে বলল, তোকে ও বাসায় নিয়ে যাব, সুস্থ না হওয়া অবধি যেতে দেবো না বলে রাখছি। সোলেমান চুপচাপ শুনলো এই কথা। কি আশ্চর্য, তার বউকে নিয়ে যেতে চাইছে ও বাড়ি। সোলেমান বেরিয়ে আসলো কেবিন থেকে। সেরিন তা দেখে বলল, রেগে চলে গেল নাকি তোর জামাই ওই বাসায় নিয়ে যাওয়ার কথা শুনে? মেহরিনও বুঝলো না হুট করে এভাবে চলে যাওয়ার মানে। সোলেমানকে নিজের পাশে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে দেখে আমিরুল সুলতান জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে? মেহরিনকে ও বাড়িতে নিয়ে যাবে ওনারা। সেটাতেই বললো, কেন কি হয়েছে? বিলে নিয়ে গেলে হয় না? না তো, বলতে পারি না আমরা, জিনিসটা ভালো দেখায় না। সোলেমান ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে আমি ঢাকা ব্যাক করলাম, আমার থাকার দরকার কি তাহলে? আমিরুল সুলতান ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।